তাহলে ডাব্লিউপি প্রাইমারি টেট প্রথমে আমরা ইন্ট্রোডাকশন এন্ড সিলেবাসটা যেটা আমি বলছিলাম যে প্যাটার্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ করেছে মানে সিটেটের যেমন প্যাটার্ন ছিল যে তোমার সিটেটের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম যে 15 15 করে দিয়েছিল, টোটাল তো 30 নাম্বার, 30টা কোয়েশ্চেন, 30টা এমসিকিউ, তো 15 আছে, তো সেক্ষেত্রে 15টা প্যাসেজ, মানে প্যাসেজ থেকে 15টা কোয়েশ্চেন এবং 15টা পুরো একদম পিওর পেডাগজি, এই জায়গাটা স্কোরিং মার্ক ছিল, কিন্তু সেটা ফলো করেনি। 2023 সালে ডব্লিউবি প্রাইমারি টেট যেটা হলো সেখানে কিন্তু এই প্যাটার্নটা ফলো করেনি। তাহলে আমরা আগে প্যাটার্নটাকে আমাদেরকে জানতে হবে, সিলেবাস জানতে হবে, কেমন করে পড়বো, আবার বলছি স্মার্ট ওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু কোনো লাভ নেই। পড়েই গেলাম, প্র্যাকটিস সেট করে গেলাম, করে গেলাম, কিন্তু তুমি কিছু নিজেই জানো না যে সিলেবাসে কোন জায়গাটুকু পড়বো আর কোন জায়গাটা ছাড়বো। এইটা না জানলে কিন্তু কোনো লাভ নেই। যথেষ্ট স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, তাহলে কিন্তু একটা ভালো স্কোর করা যাবে এবং পাস করতে পারলেই কিন্তু একদম বলতে পারো কেল্লা ফতে যা পরিস্থিতি। তাহলে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করছি, তারপর পেডাগজি পোর্শনে যাচ্ছি। সিলেবাসে কি বলছে যে ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ক্ষেত্রে তো ইংলিশ, 30টা কোয়েশ্চেন থাকছে, 30 মার্কস, সবাই জানি আমরা, এটা অজানা কিছু না। এবার সেই ইংলিশটাকে যদি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, যেটা ওরা করেছে বোর্ডে, কম্প্রিহেনশন থাকছে আর থাকছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই দুটো ক্যাটাগরিতে আমরা ইংলিশ, এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে যে প্রাইমারি টেটের সিলেবাসে আমরা ভাগ করে নিতে পারছি, কম্প্রিহেনশন এবং পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবার এই কম্প্রিহেনশনে কি থাকছে না, কম্প্রিহেনশনে থাকছে তোমার দুটো আনসিন প্যাসেজ থাকছে, দুটো আনসিন প্যাসেজ থাকছে কম্প্রিহেনশনে। এবার আমাকে তোমরা বলো যে কম্প্রিহেনশনটা কি। কম্প্রিহেনশনটা তো এখানে তো প্যাসেজ থাকবে, ঠিক আছে, কিন্তু কম্প্রিহেনশন এই ওয়ার্ডটা তো পার্টিকুলার একটা মিনিং রয়েছে, তাই না? কম্প্রিহেনশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তুমি কতটা বুঝলে পড়ে, তুমি কোন একটা প্যাসেজ পড়ে কতটা বুঝলে, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে চেক করার জন্য কতগুলো এমসিকিউ আকারে কোয়েশ্চেন দেওয়া হবে। হলো, তো কম্প্রিহেনশনের ক্ষেত্রে দুটো আনসিন প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে কোয়েশ্চেন দেবে। কতগুলো কোয়েশ্চেন দেবে এরকম কোনো নির্দিষ্ট করে বলা নেই, ঠিক আছে? অর্থাৎ কম্প্রিহেনশনের মানে হচ্ছে বোধ পরীক্ষণ, যেটা আন্ডারস্ট্যান্ডিং আমরা বলতে পারি। আচ্ছা, আর একটা কথা দেখবা, তোমরা দেখুন সিলেবাস দেবে তোমাদের বা গতবার দিয়েছে, সেখানে দেখবা আরেকটা টার্ম লেখা থাকে যে ইনফারেন্স। ইনফারেন্স কি না, হিডেন মিনিং লজিক্যালি বোঝা, অর্থাৎ এই কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে তোমাকে কোয়েশ্চেন দেবে, সেই কোয়েশ্চেনের হিডেন মিনিং থাকবে, সেটা লজিক্যালি প্যাসেজ অনুযায়ী তোমাকে বুঝে করতে হবে। ইটস অল অ্যাবাউট কম্প্রিহেনশন। পুরো কম্প্রিহেনশনের ব্যাপারে আমি এটা ক্লিয়ার করে দিলাম, আর কিচ্ছু জানা দরকার নেই। ইংলিশের দুটো পার্ট, একটা পার্টে কম্প্রিহেনশন, একটা পার্টে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ পেডাগজি থাকছে। তো কম্প্রিহেনশনে কি থাকছে, দুটো আনসিন প্যাসেজ থাকছে, সেই আনসিন প্যাসেজের মধ্যে কি থাকছে না, কিছু কোয়েশ্চেন এমসিকিউ থাকছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, অর্থাৎ আমি প্যাসেজটা পড়ে সেই প্যাসেজটা কি বুঝলাম পড়ে সেটা কোয়েশ্চেন আকারে আর কি দেওয়া থাকছে, আমাকে করতে হচ্ছে, এবং আর তার হিডেন মিনিংটা লজিক্যালি আমাকে বুঝতে হবে, সেটাকেই বলছে ইনফারেন্স। এটা সিলেবাসে রয়েছে আর কি, যে পিডিএফটা ওরা দেবে পরীক্ষার আগে, নোটিফিকেশন আউট হলে বা অলরেডি গত বছর দিয়েছে, সেখানে এই কথাগুলো থাকবে। তো এই কথাগুলো না জানলে তোমাদের মধ্যে অনেক রকম ডাউট থাকতে পারে, বিভিন্ন স্যার বিভিন্ন রকম ভাবে তার ব্যাখ্যা দিতে পারে, ডাইরেক্ট তুমি পড়ায় ঢুকে গেলে অথচ তুমি সিলেবাস জানো না, সেখানে কি রয়েছে জানো না, তার মানে কি বলতে চাইছে তুমি জানো না, তো কি সেখানে প্রবলেম হয়ে যাবে। সো এগুলো আগে জানতে হবে। আমরা প্রত্যেকে প্রতি বছর পরীক্ষা দিতে চলে যাচ্ছি, কিন্তু পরীক্ষা আদৌ সিলেবাস ঠিকঠাক করে জেনে যাই তো, আদৌ স্মার্ট ওয়ার্ক করে যাই তো, যায় না, তো তার ফলে প্রবলেম হয়। গেল। এবার পেডাগজি নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, এর পেডাগজির কোনো তোমরা জানো সিলেবাস কি হয় না হয়, সব পড়াবো, না জানলেও জেনে যাবে, চিন্তা নেই, এটা নিয়ে চাপ কিছু নয়। তাহলে কম্প্রিহেনশনে দুটো প্যাসেজ থাকছে এবং সেটা আমাদেরকে এমসি করতে হচ্ছে। এবার আমরা গত বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করব,
গত বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করব কি, ডব্লিউবি প্রাইমারি টেট 2023-এর কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস, কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন ওরা কভার করেছিল আগে আমাকে জানতে হবে। এর কোনো কি নির্দিষ্ট লিমিট রয়েছে কিনা বা কি কিছু গাইডলাইন্স রয়েছে কিনা জানতে হবে। দেখো দুটো প্যাসেজ থাকবে, দুটোই কিন্তু আনসিন মানে প্রোজ প্যাসেজ, ঠিক আছে, টু আনসিন প্রোজ প্যাসেজ। এখানে আমি টু আনসিন প্যাসেজ লিখেছি, প্যাসেজটা কি প্যাসেজ, প্রোজ প্যাসেজ, গদ্য থাকবে, কোনো রকম কবিতা থাকছে না। তাহলে প্রথম প্যাসেজ থেকে গত বছরের যে প্যাসেজটা দিয়েছিল, প্রথম প্যাসেজ থেকে ওরা যেটা ইন্টারভিউয়ের মতো দেখবে একটা প্যাসেজ ছিল, ওই প্যাসেজ থেকে ওরা কি দিয়েছে, 9টা কোয়েশ্চেন দিয়েছিল, 9টা কোয়েশ্চেন দিয়েছিল। ভালো করে শুনবে, অ্যাকচুয়ালি প্যাসেজের ভেতর থেকে গ্রামার দিয়েছিল, আমি কিন্তু সেটাকে আলাদা করেছি, দেখো গ্রামার নিচে করেছি, গ্রামার ফ্রম প্যাসেজ করেছি। আমি একদম পিওর প্যাসেজ 1 থেকে পিওর কতগুলো কোয়েশ্চেন ছিল যেটা আমাকে আনসিন পড়ে করতে হচ্ছে, সেটা হচ্ছে 9টা দিয়েছিল, ঠিক আছে। প্যাসেজ 2 যেটা দিয়েছিল, একটা স্টোরি দিয়েছিল, সেই স্টোরিটা পড়ে আমাদেরকে এমসিকিউ করতে হয়েছিল, সেখানে কোয়েশ্চেন কভার করেছিল। আমি যেটা ক্যালকুলেট করে দেখলাম, একটা দুটো এদিক ওদিক হতেই পারে, এটা ফ্যাক্ট নয়, তবে একটা আইডিয়া নিচ্ছি, ঠিক আছে। এখানে দিয়েছিল 10টা, 10 আর 9 19, টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকবে বললাম, 30টা, 30 মার্কের পরীক্ষা, 30টা কোয়েশ্চেন থাকবে এক এক করে, হলো। তাহলে এখানে 19টা নাম্বার কভার হয়ে গেল। কত বছরে, এখানে 19 নাম্বার এখান থেকে প্যাসেজ থেকে এসেছিল, অর্থাৎ আনসিনটা পড়ে আমাকে কোয়েশ্চেনগুলোকে টিক মারতে হচ্ছিল। বাকি 11টা ছিল তোমার পেডাগজি। পেডাগজি কিন্তু কম ছিল না, 15টা ধরেছিলাম, মানে অ্যাকচুয়ালি 15টাই থাকবে এরকম ভেবেছিলাম, আমি ইংলিশের ক্ষেত্রে বলছি, অন্য সাবজেক্টে কিন্তু পেডাগজি অনেক রকম প্রবলেম ছিল, খুব দুটো একটা চারটে এরকমও ছিল। আবার ইংলিশের ক্ষেত্রে আমি পড়াচ্ছি, আমি ইংলিশ পড়াচ্ছি, আমি গত বছর যা পড়েছিলাম আমার পুরাতন নোটস রয়েছে, যদিও এইবার নোটস মডিফাই করেছি, অনেক আলাদা হবে, অনেক নতুন আকারে হবে, ইবুক তৈরি করছি, ইবুক হবে, অনেক রকম হবে। তো আমি যেটা বলছি, আমি যা দিয়েছিলাম, যা পড়িয়েছিলাম, এনাফ এনাফ, প্রতিটা কোয়েশ্চেন ধরে আমি দেখিয়ে দিতে পারি, তো এবছরও হবে, এখানে আলাদা করার কিছু নেই। তাহলে আমাদেরকে শুধু প্রবলেম কোথায় হবে, প্যাসেজে, প্যাসেজটা যে যতটা প্র্যাকটিস করবে ততটা তার মানে এর উপর ডিপেন্ড করছে, কারণ প্যাসেজের তো কোনো নির্দিষ্ট সিলেবাস নেই না, আনসিন তো, রিসেন্ট যে কোনো একটা রিপোর্ট তুলে দিতে পারে, রিসেন্ট যে কোনো একটা এসে টাইপের কিছু তুলে দিতে পারে, কোনো ইন্টারভিউ যেমন গতবার দিয়েছিল, কোনো সাক্ষাৎকার তুলে দিতে পারে। তো সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, একটা স্টোরিও তুলে দিয়েছিল জানো, মানে পড়তে হবে বলতে প্র্যাকটিস করতে হবে, এগুলো তো কমনের ব্যাপার নেই, তবে প্র্যাকটিস করলে অনেক কিছু কিন্তু সেই ট্রিকগুলো পরীক্ষার হলে লাগানো যায়। পেডাগজি তাহলে আমাদের 11টা গত বছর এসেছে, ওই ধরে রাখো 11 থেকে 12টা এবছরও পাবে, 11 থেকে 12টা, হ্যাঁ কমবে না, বাড়বে বলতে পারো, কিন্তু কমবে না। তাহলে এটা নিয়ে চাপ নেই, এবং এখানে 11ই উঠবে। তবে একটা কথা বলে দিই, এর ভেতরে কিছু টুকটাক জিনিস যেটা আমরা পড়ি না, বইয়ে ওই এমসিকিউ পড়ে চলে যাই, দিয়ে প্রবলেম হয়ে যায়, দিয়ে পারিনি, অনেকে আছে, অনেকে পারেনি। যেমন একটা বিখ্যাত উদাহরণ, আই থিঙ্ক কতগুলো ভাওয়েল সাউন্ড ছিল, এই কোয়েশ্চেনটা দিয়েছিল, অনেকে বলছে স্যার 5টা ভাওয়েল তো কই অপশনে ছিল না, তো ভাওয়েল চাইনি, ভাওয়েল সাউন্ড চেয়েছে। সো এই জিনিসগুলো মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাকে নলেজ রাখতে হবে। তো সেগুলো, এগুলো অ্যাকচুয়ালি নার্সারিতে পড়ানো হয়, ইংলিশ মিডিয়ামগুলোতে, সিবিএসসি বোর্ডগুলো, সেগুলো আমাদেরকে পড়তে হবে, বেসিক ল্যাঙ্গুয়েজটার উপর, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর নলেজ গেইন করতে হবে। ওকে, নলেজটা আমাদেরকে গেইন করতে হবে, তাহলে আর একটা কোয়েশ্চেনও বাদ যাবে না, টুকটাক যে 11টার মধ্যে দু একটা এরকম কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল, প্রবলেম তোমাদের হবে না। আচ্ছা, এবার যেটা আমি বলতে চাইছি, যে 30টা কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট, প্যাসেজ 1 থেকে 9টা, প্যাসেজ 2 থেকে 10টা, 19 আর 11টা হচ্ছে পেডাগজি, টোটাল 30খানা কোয়েশ্চেন কমপ্লিট। বাকি এই যে প্যাসেজ 1 থেকেই আর প্যাসেজ 2 থেকে, এর মধ্য থেকেই কিন্তু গ্রামার দিয়েছিল আর ভোকাবুলারি দিয়েছিল, এর মধ্যে থেকেই থাকবে, আলাদা করে গ্রামার সেকশন ভোকাবুলারি সেকশন থাকবে না। যেই প্যাসেজটা দেবে সেই প্যাসেজের উপর পার্টিকুলার কোনো গ্রামারের কোয়েশ্চেন থাকলে সেটাকে তুলে দেবে, কোনো সেখান থেকে কোনো সিনোনিম, সমার্থক শব্দ, অ্যান্টোনিম, বিপরীত শব্দ, ফ্রেজ, ইডিয়ামস, এই ধরনের কিছু থাকলে সেগুলো তুলে দেবে। তো এরকম সংখ্যা ছিল, টোটাল গ্রামার সংখ্যা ছিল দুটো প্যাসেজ থেকে আমি ক্যালকুলেট করে দেখলাম 4টে। এই 4টে গ্রামারের মধ্যে আবার তোমার ছিল, একটা ছিল তোমার পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ এরকম একটা কিছু বলতে দিয়েছিল, ফ্রেজার ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে একটা কোয়েশ্চেন ছিল,
একটা নাউন থেকে ছিল, কালেকটিভ নাউনের ব্যাপারটা, ফ্লক এটা কি নাউন বলতে দিয়েছিল। তো এরকম অর্থাৎ বেসিক নলেজ গ্রামারের উপর থাকতে হবে, বিশাল কঠিন কিছু এরর কারেকশন এটা ওটা ওসব থাকবে না, কিন্তু বেসিক নলেজ থাকতে হবে। অর্থাৎ আমাদেরকে, আমি যদি তোমার গ্রামারের সিলেবাসটাকে আমি ধরেই দিই, এখানে যদি আমি আলোচনাই করি, তাহলে কি দেখব যে কিছু জিনিস আমি নোট ডাউন করেছি আমার খাতায়, শুধু পড়িয়ে দিলাম তা তো নয়, আমাকে আপ টু ডেট থাকতে হবে যে কি আসছে কেমন আসছে। পুরাতন বস্তা পচা নোটে আমি বিশ্বাসী নই। সো গ্রামারে আমি যেটা দেখলাম, মূল যেটা, যেখান থেকে দুটো কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন পাবেই, চার পাঁচটা যাই দেখ না কেন সেখান থেকে দুটো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে দেবে, ঠিক আছে, আইডেন্টিফাই করতে দেবে। তো তার ট্রিক আছে, কৌশল আছে, সব আমি সব বলে দেবো, কৌশল টৌশল যা আছে চিন্তা নেই। পার্টস অফ স্পিচটা আমাদেরকে আগে নলেজটা গেইন করতে হবে, যা দেখলাম। আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল গ্রামার থেকে, যেটা আমি দেখলাম যে সেন্টেন্সের ওপর, অর্থাৎ সেন্টেন্স চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। কি দিয়েছিল, কোনটা মানে সেন্টেন্স আর কি, এটাও আইডেন্টিফিকেশন, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। অর্থাৎ দেখতে গেলে গ্রামারের যে বেসিক ফাউন্ডেশন যেটা, সেই জায়গা থেকে কোয়েশ্চেন দেবে, স্বাভাবিক, কারণ তুমি টেট পরীক্ষা দিচ্ছ, প্রাইমারি টেট, তো সেখানে তো বেসিক গুলোই থাকবে না, প্রাইমারি টেটে 1 থেকে 4 বা যাই ইংলিশ বইগুলো বলতে পারো। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, টেন্সটা একটু পড়তে হবে। তো আমি করে দেবো, চিন্তা নেই এসব নিয়ে। এবার আসছি যেটা ভোকাবস, ভোকাবুলারি যেটা ছিল, দুটো প্যাসেজ থেকে ভোকাবুলারি ছিল 4 পিস, অর্থাৎ সিনোনিম ছিল, সমার্থক শব্দ ছিল, ইডিয়াম ফ্রেজ ছিল, এরকম মিলিয়ে 4 পিস ভোকাবস ছিল, ঠিক আছে। তো এগুলো প্যাসেজ থেকেই কিন্তু দেবে, আলাদা করে কোনো না, প্যাসেজের মধ্যেই কোনো ওয়ার্ড থেকে তৈরি করে তোমাকে দেবে। টোটাল এই ছিল গত বছর 2023-এর ট্রেন্ড প্যাটার্ন, একদম অ্যানালাইসিস করে দিলাম। এবার আমাদেরকে পড়তে তাহলে সুবিধা হবে, কিছু হলেও অন্তত তোমাদের একটা নলেজ গেইন হলো এখান থেকে। এসব না করে আমরা ডাইরেক্ট যদি পড়া শুরু করে দিই, পরবর্তীকালে মিডিলে গিয়ে অনেকে পিছন দিকে ফিরে এসে, স্যার এটা প্যাসেজ কটা থাকবে, কেমন থাকবে, এরকমও প্রশ্ন অনেকে করে। আশা করি আজকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল তোমাদের সামনে। এবার তাহলে আমরা প্রথমে একটু পেডাগজি নিয়ে আজকে আলোচনা করবো। আজ গ্রামারের ক্লাস থাকবে না, আজ পেডাগজি ক্লাস থাকবে, এবং যতটুকু পড়াবো তার উপর কিন্তু আমার অ্যাপের মধ্যে মক টেস্ট আমি নেবো। পেড ব্যাচে যারা রয়েছে অ্যাপের মধ্যে মক টেস্ট থাকবে, আমি বলে দেবো, তোমাদের গ্রুপ রয়েছে, পেড গ্রুপে বলে দেবো কবে কিভাবে কোন তারিখে কি মক টেস্ট নেবো, কিভাবে দিতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, পেডাগজি, পেডাগজি ব্যাপারটা কি জানতে হবে, দিতেই পারে 1 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। পেডাগজি কেন বলছি, কাকে বলছি, পেডাগজি অর্থ কি? বলছি দ্য মিনিং অফ পেডাগজি ইজ দ্য আর্ট, সায়েন্স অর প্রফেশন অফ টিচিং স্পেশালি এডুকেশন। পেডাগজি হচ্ছে কিভাবে, বাংলায় বলতে গেলে কিভাবে আমি ছাত্রছাত্রীদেরকে পড়াবো, কি কৌশল অবলম্বন করব, কিভাবে বিষয়বস্তুকে ইন্টারেস্টিং করে তুলবো ছাত্রদের সামনে, এবং শিক্ষণ শেখন প্রক্রিয়া, টিচিং লার্নিং প্রসেস ফ্রুটফুল হবে। এটাই হচ্ছে মূল কথা পেডাগজি, অর্থাৎ দ্য আর্ট, দ্য সায়েন্স, দ্য প্রফেশন অফ টিচিং, পেডাগজি স্পেশালি এডুকেশন, বিশেষ করে এডুকেশন, শিক্ষা বিজ্ঞানের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা যেটা যাব, যে কোনো ভাষার ক্ষেত্রে তার তো একটা হিস্টোরি রয়েছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, সেগুলো তো আমাদেরকে জানতে হবে, কারণ এইগুলো তো দিয়ে দিচ্ছে, এইগুলো তো এখন দেখছি পুট করে দিচ্ছে। তাহলে আমরা এখন এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আমরা প্রথমে জানবো, যে ইংলিশ এই যে ল্যাঙ্গুয়েজটা, অরিজিন কোথা থেকে, অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হেডিং হবে, তোমরা আরেকবার রেকর্ড দেখবে, রেকর্ড দেখে দেখে খাতায় তুলবে, এখন খাতায় তুলতে যেও না, সাথ নিতে পারবে না, এদিকেও যাবে ওদিকেও যাবে, এখন যা শোনো গল্পের ছলে পড়াবো। পেডাগজি এমন একটা জায়গা, টেট সিলেবাস এমন একটা স্টেটের সিলেবাস, যেখানে গ্রামার সংখ্যা তো নেই বললেই চলে, কম, তো বেশিরভাগই তোমার গল্পের ছলে মনে রাখার বিষয় আছে। অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উৎস কোথা থেকে এলো। দেখো, এটা জানতে গেলে আবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে, ইংরাজি সাহিত্য পড়তে হবে, প্রয়োজন নেই, যতটুকু টেটের দরকার আমি একটু আলোচনা করে দিই, হয়ে যাবে। দেখো, একটা ভাষা গোষ্ঠী রয়েছে
ভাষা গোষ্ঠীটা যার নাম হচ্ছে দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। এই ভাষা গোষ্ঠী, এর আবার বিভিন্ন পার্ট রয়েছে, এর মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, যেমন জার্মানিক, রোমান, আমি সব বলবো না, এই বিশাল একটা হিস্ট্রি ব্যাপার রয়েছে, যতটুকু দরকার আমরা ততটুকুই এখান থেকে তুলবো। জার্মানিক রয়েছে একটা গ্রুপ, রোমান একটা গ্রুপ রয়েছে, সেল্টিক গ্রুপ রয়েছে, এরকম আরো অনেক গ্রুপ রয়েছে। তো এই জার্মানিক এই গ্রুপের মধ্যে আবার রয়েছে আমাদের আজকের যেটা বিষয়, ইংলিশ ভাষা। জার্মানিক গ্রুপের মধ্যে রয়েছে, এমসিকিউ দিতে পারে যে ইংলিশ কোন কোন ফ্যামিলি গোষ্ঠীর, কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। উত্তর কি বলবো? এটা দ্য ওর ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি গোষ্ঠী, ভিভিআই ছোট করে নোট করে নেবে। ইংলিশ কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত হচ্ছে? দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি। এবার ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলির মধ্যে অনেক ফ্যামিলি রয়েছে, অনেক পরিবার রয়েছে, তার মধ্যে কোন গ্রুপের অন্তর্ভুক্ত সেটা বললে কি বলবো? জার্মানিক। জার্মানিক গ্রুপের অন্তর্ভুক্ত ইংলিশ। ঠিক আছে, এই গ্রুপে ইংলিশ আছে, ডাচ আছে, জার্মান আছে, হ্যাঁ, নরওয়ে রয়েছে, ড্যানিশ রয়েছে, প্রচুর রয়েছে। আমার দরকার কি? আমার দরকার দিলে পরীক্ষায় দেবে ইংলিশ কোন ফ্যামিলি গোষ্ঠীর, ভাষা গোষ্ঠীর অন্তর্গত, দ্য ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, কোন গ্রুপের অন্তর্ভুক্ত? না জার্মানিক। বাস, এনাফ, আর কিচ্ছু তোমার এখানে দরকার নেই। গেল। এবার আমরা যেটা দেখবো, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তো এবার এলো। আচ্ছা, এবার বলি একটা ছোট কথা বলি, এই যে গ্রুপগুলো, এই যে বিভিন্ন ট্রাইব ছিল, বিভিন্ন ট্রাইব, বিভিন্ন উপজাতি জাতি যে ছিল, তারা একে অপরের প্রতি ইনভেড করেছিল, আক্রমণ করেছিল। ঠিক আছে, আক্রমণ করার পর তারই ইম্প্যাক্ট স্বরূপ বিভিন্ন ভাষা গোষ্ঠী থেকে ছোট ছোট করে তার ইম্প্যাক্ট স্বরূপ ইংলিশ ভাষার উদ্ভব হয়েছে। ঠিক আছে, এবার আমরা যেটা বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজের কাজ কি? এই যে ভাষা, ইংলিশ একটা ভাষা, বেঙ্গলি একটা ভাষা, হিন্দি একটা ভাষা, এর কাজ কি? ল্যাঙ্গুয়েজ কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ দিতেই পারে ছোট্ট করে। সো আমরা একটা ডেফিনিশন ছোট্ট করে পড়ে নেব যে ল্যাঙ্গুয়েজ কি না, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ানস ফিলিংস, থটস অ্যান্ড আইডিয়াস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম, একটা মাধ্যম। ঠিক আছে, এটা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা কি করছি? আমরা প্রকাশ করছি, এক্সপ্রেস করছি। কি কি প্রকাশ করছি? আমাদের ফিলিংটা, আমাদের চিন্তা ভাবনাটা, আমাদের আইডিয়াস গুলো, সেগুলো আমরা প্রকাশ করছি। স্বাভাবিক, আমি যেই তোমাদের পড়াচ্ছি আজকে প্রাইমারি টেট ইংলিশ পেডাগজি পড়াচ্ছি, কিসের মাধ্যমে পড়াচ্ছি? আমার যে থটস, চিন্তা ভাবনা, আমার যে আইডিয়াস, আমি যেগুলো ভেবে রেখেছি তোমাদের পড়াবো, তোমাদের ডেলিভার করব, সেগুলো আমি কিসের মাধ্যমে পড়াচ্ছি? একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াচ্ছি, থ্রু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াচ্ছি আমি, তাই তো? তো সেই ল্যাঙ্গুয়েজটিকে বেঙ্গলির মাধ্যমে পড়াচ্ছি, তার সাথে ইংলিশ মিক্স করছি। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করছি আমাদের ফিলিংসটা, আমাদের থটসটা, আমাদের আইডিয়াসটা। আশা করি এটা রকেট সায়েন্স নয়, বিশাল বুঝতে তোমাদের কঠিন লাগলো। এর ডেফিনিশন কখনোই পরীক্ষায় তোমাকে লিখতে দেবে না, এমসিকিউ এক্সাম, জাস্ট এইটুকু মনে রাখলেই এনাফ। এবার প্রতিটা ল্যাঙ্গুয়েজের তো একটা বৈশিষ্ট্য রয়েছে, ল্যাঙ্গুয়েজ তো এমনি এমনি চলে আসেনি, তাই না? তো আমরা দেখব এই ল্যাঙ্গুয়েজের, তারপরে আমরা ডাইরেক্ট ইংলিশে যেতে চলে যাবো। তাহলে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য প্রথম আমি বলবো, যাও এখানে লিখি আলাদা করে, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ক্যারেক্টারিস্টিক্স অফ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার বৈশিষ্ট্য। মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেই দু চারটে বৈশিষ্ট্য বলবো, এমসিকিউ এ দিতে পারে। এক নম্বর বৈশিষ্ট্য, যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। পুরোটা লেখার প্রয়োজন নেই, পয়েন্ট করে রাখবে জাস্ট, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। আরবিট্রারি মানে কি? আমি এগুলো আবার নোটে ডিটেলে লিখে দেবো, আমি জাস্ট এখন বোঝাচ্ছি, এখানে ক্লাসটা বোঝার জন্য ছোট ছোট করে ক্লাস হবে, যেটুকু পড়াবো একদম সলিড, ওর বাইরে পড়তে যাবে না ইংলিশ। আরবিট্রারি, আরবিট্রারি মানেটা একটু আমি বলে দিচ্ছি ছোট করে বাংলায়, তোমরা লিখে নেবে পাশে যখন নোট বানাবে, আমি দিয়ে দেবো। সেটা কি বলছে? দেয়ার ইজ নো ইনহারেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ড অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। বলছে কোন রকম ইনহারেন্ট মানে একদম অভ্যন্তরীণ কোন রকম রিলেশনশিপ
একটা ভাষার শব্দের মধ্যে থাকবে না। আমি একটা যে ভাষাগুলো ইউজ করি, একটা ভাষা ইউজ করছি বেঙ্গলি, তার মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে পড়াচ্ছি, এর মধ্যে কোনো রকম কোনো যে বিশাল ভেতরের সম্পর্ক রয়েছে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের, এরকম কোনো ব্যাপার নাই। এই জিনিসটাকে আমরা বলছি আরবিট্রারি। পরীক্ষায় দেয় খুব এই টার্মটা, আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি না পয়েন্ট করে করে, এই ওয়ার্ডগুলো দেখেই তুমি টিক মেরে দিয়ে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না, অত পড়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে বলে হুক ওয়ার্ড, দেখলেই হয়ে যাবে। অবাধ, আরবিট্রারির বাংলা যদি কি জিজ্ঞেস করো, অবাধ, কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটা রিলেটেড, এইটার পর এটা ব্যবহার করব, এরকম ব্যাপার নাই, অবাধ। হ্যাঁ। 2 নম্বর, ল্যাঙ্গুয়েজ কি? আর কি বলতে পারবো ল্যাঙ্গুয়েজকে? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিম্বলস। ল্যাঙ্গুয়েজ কি? সিস্টেম। অবশ্যই একটা সিস্টেম, অটোমেটিকটা হয়ে যাচ্ছে না, বলছি আর যে কোনো ওয়ার্ড চলে আসছে না, একটা তো প্রসেস রয়েছে। সিস্টেম অফ, কিসের সিস্টেম? সিম্বলস। অর্থাৎ প্রতিটা ল্যাঙ্গুয়েজের প্রতীক রয়েছে, সেই প্রতীকের মাধ্যমে আমরা আমাদের ভাষাটাকে প্রকাশ করতে পারি। হলো। আর কি? ইট ইজ সোশ্যাল। ল্যাঙ্গুয়েজ কি? সোশ্যাল, সামাজিক। অবশ্যই সামাজিক, কারণ তোমার সাথে আমার রিলেশন, তোমার সাথে আমার কথাবার্তা, আমার সমাজের সাথে কথাবার্তা, আমার চারিপাশের সাথে কথা কিভাবে হচ্ছে, এটা একটা সোশ্যাল। এই যে সোশ্যাল ব্যাপারটা কিসের মাধ্যমে সংগঠিত হচ্ছে? সামাজিক ব্যাপারটা, সামাজিক কথাবার্তা, এই ব্যাপারগুলো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সো ইট ইজ সোশ্যাল, ইট ইজ সিম্বলিক, ইট ইজ সোশ্যাল, ইট ইজ সিস্টেম অফ সিম্বলস। ঠিক আছে? আর কি? এটা আরবিট্রারি। এইগুলো পড়লেই এনাফ। এই তিন চারটে যে ওয়ার্ড বললাম, এই তিন চারটে ওয়ার্ড কিন্তু মানে পয়েন্ট বললাম, এই পয়েন্ট কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দিতে পারে। ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ থেকে কিছু রইলো না? না, বাদ চলে গেছে। ঠিক আছে, বাদ মানে কমপ্লিট হয়ে গেছে, বাদ বলছি, সরি। এবার আমরা টাইপস অফ ল্যাঙ্গুয়েজ পড়ব। ভাষা, আমাদের পেডাগজি পড়তে গিয়ে বা টেট দিতে গিয়ে কত রকমের ভাষা আমরা দেখবো, সেটা একটু পড়বো। আচ্ছা, তার আগে একটা পয়েন্ট তোমাদের বলে রাখি। এটা দেখলাম কোন একটা এক্সামে এসছে, দাঁড়াও, কোথায় যেন দেখলাম, 1 মিনিট। বলছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই টার্মটা আমাদেরকে জানতে হবে, কোয়েশ্চেন করতে গেলে পাবো, তাহলে আমাদের সুবিধা হবে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে কি বোঝায়? দুটো পয়েন্ট আমি এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সাথে রিলেটেড বলতে চাই। বলছে অ্যাডভান্সমেন্ট অফ এ পার্সন ইন নলেজ অর স্কিলস। প্রফিসিয়েন্ট মানে বুঝতে পারছো তো, দক্ষ, কোনো কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারে, প্রফিসিয়েন্ট, দক্ষ, একদম স্কিলড যেটা। তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে কি বোঝাচ্ছে? বলছে অ্যাডভান্সমেন্ট, এই টার্মটাই মনে রাখবে জাস্ট, অফ এ পার্সন, কোন একটা ব্যক্তির অ্যাডভান্সমেন্ট, এগিয়ে যাওয়া, কিসের ক্ষেত্রে? ইন নলেজ অর স্কিলস। এটা বললামই আমি, প্রফিসিয়েন্সি স্কিল্ড কে বোঝায়, অর স্কিলস। অর্থাৎ বুদ্ধি এবং যে দক্ষতা, স্কিলস, সেটাকে নিয়ে কোনো ব্যক্তি যখন এগিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ঠিক আছে? আর একটা পয়েন্ট তুমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে বোঝায়, সেটা হচ্ছে এবিলিটি, সক্ষমতা। কিসের সক্ষমতা? কোন একটা ব্যক্তির সক্ষমতা, অফ এ পার্সন, কিসের জন্য? না টু কম্প্রিহেন্ড, বুঝতে, টু কম্প্রিহেন্ড অ্যান্ড এক্সপ্রেস হিজ আইডিয়া, তার যে ধারণাগুলো সেগুলো প্রকাশ করার ক্ষমতা, এবিলিটি, উইথ ফ্লুয়েন্সি। পরের পেজে লিখছি, জায়গা নেই। উইথ ফ্লুয়েন্সি, দাঁড়াও, এখানে পেজটা রাখি। উইথ ফ্লুয়েন্সি ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ। এই দ্বিতীয়টাই করবে, দ্বিতীয়টাই বেশি ইম্পর্টেন্ট।
আরেকবার পড়িয়ে দিচ্ছি। বলছে এবিলিটি অফ এ পার্সন, কোনো একটা ব্যক্তির ক্ষমতা, টু কম্প্রিহেন্ড মানে বোঝার ক্ষমতা, অ্যান্ড এক্সপ্রেস প্রকাশ করার ক্ষমতা, কিসের? তার তার উইথ ফ্লুয়েন্সি, একদম ফ্লুয়েন্সির সাথে, একদম সাবলীল ভাবে বলতে পারার একটা ক্ষমতা, একটা ভাষাকে সাবলীল ভাবে বলতে পারার ক্ষমতাকে বলছি আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ঠিক আছে, এবার আমরা পড়বো যেটা, যে ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, যেটা আমরা আমাদের টেটে খুবই দরকার, আমি লিখলেই তোমরা বুঝতে পারবে। টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং বাছাই করে নোট তৈরি করা। বারবার বলছি প্রত্যেককে, জায়গাগুলোকে খেয়াল করবে। টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, দেখবে তোমরা পেডাগজিতে একটা কমন জিনিস পাবে, সেটা হচ্ছে মাদার টাং। মাদার টাং মাতৃভাষা, তাই না? এটাকে আবার কি বলবো? নেটিভ। এই টার্মগুলোকে মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। যেটাই তোমার মাদার টাং সেটাই তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটাই তোমার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, ভার্নাকুলার। তিনটেই তিনটেই আমাদের কি বেঙ্গলি, তাই না? তো মনে রাখবে কি কত রকমের ল্যাঙ্গুয়েজকে কত রকম ভাবে প্রকাশ করতে পারে। একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার টাং বলতে পারে, মাদার টাং আমাদের যেটা সেটাই আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলছি সেটাই আমাদের ভার্নাকুলার মাতৃভাষা। ঠিক আছে, এটা এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজের ভাগের মধ্যে পড়ছে, আমরা আমাদের মতো করে ভাগ করছি, তুমি ওরকম ভাবতে যেও না জানো। 2 নম্বর, ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা জিনিসটা কি, দাঁড়াও একটু বলে দিই, লিখে দিই, এটা একটু বিশ্লেষণ করি। বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি, মাদার টাং বা ভার্নাকুলার বা নেটিভ ল্যাঙ্গুয়েজ কাকে বলছে? বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি দ্যাট সামন that someone is born in। ঠিক আছে, বলছে সেই ভাষা, কোন একটা দেশে সেই ভাষা, দ্যাট সামওয়ান ইজ বর্ন ইন, যেটা যেই ভাষাতে আর কি, যেই ভাষা নিয়ে আর কি জন্মগ্রহণ করছে। ভাষা নিয়ে তো জন্মগ্রহণ করে না, মানে জন্মগ্রহণ করার পর যে ভাষাতে সে পরিচয় পাচ্ছে আর কি, সেটাকে বলছি মাদার টাং বা নেটিভ বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। এটা তো আমরা বাংলায় বললামই, তবু একটু লিখে দিলাম। নেক্সট যেই টার্মটা তোমরা পাবে ভাষা রিলেটেড ভাগটা, সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। এবার আমরা লিখবো ফরেন ল্যাঙ্গুয়েজ। কিছুই না, শুনলে এগুলো হয়ে যাবে, বাড়িতে আলাদা করে পড়তে বসতে হবে বিশেষ করে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরা অলরেডি হাফ তোমাদের নলেজ এইসব ব্যাপারে আছে। ফরেন ল্যাঙ্গুয়েজ কি বলছি আমরা? বলছি এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, a language not commonly spoken, not commonly spoken in the country of the speaker, in the country of the speaker। ফরেন বিদেশি ভাষা, যেটা তোমার দেশে যে জিনিসটাকে তুমি পার্মানেন্টলি বলছো না, সেটাই তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। সো এটা আলাদা করে বলার কিছু নেই। কি বলছে? ল্যাঙ্গুয়েজ নট কমনলি স্পোকেন ইন দ্য কান্ট্রি অফ দ্য স্পিকার, যে বলছে, আমি যেমন বলছি আমার দেশে যেটা সাধারণভাবে কেউ বলে না, সেটাই ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি এখনই যদি ফরাসি ভাষার কথা বলি, কেউ বলে না বলতে যে কেউই বলে না তা না, দু একজন জানতেই পারে, সেটা আলাদা কথা, সে শিখতেই পারে। একটা জায়গায় পার্থক্যও এরকম পরীক্ষায় দেয় ডিএলএড এ, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টার্মস?
সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি আমার ইংলিশ, সেই ইংলিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশকে যখন বলবো, তো ইংলিশে কোনো একটা স্কুল কলেজের ভাষাকে বলছি, সেই স্কুল কলেজে আমাকে ইনস্ট্রাকশন নিতে গিয়ে পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে। ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি কিন্তু স্কুল কলেজে আমি পড়ছি না আলাদা করে, মানে ওটা শিখছি, কিন্তু আমার অফিস আদালতের এইসবের ভাষা হচ্ছে তোমার ইংলিশ, সেক্ষেত্রে আমার ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি পড়ছি। ফরেন ল্যাঙ্গুয়েজে আমি কি কি হচ্ছে, যেটা এখানে বলছি না আমরা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু আমি শিখছি আর কি। এরপরে আমি আরো এর ব্রড বলবো, এটা নিয়ে চাপ নিও না। তো ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ দ্যাট নট কমনলি স্পোকেন ইন দ্য কান্ট্রি, যেটা দেশে ব্যবহার হচ্ছে না সাধারণভাবে, সেটাকে আমরা বিদেশি ভাষা বলবো। এবার আমরা 3 নম্বর টার্ম যেটা ল্যাঙ্গুয়েজের সাথে পাবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা বলছিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বুঝতেই পারছি, আমরা জানি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ। তো সবার ইংলিশ নাও হতে পারে, অন্য দেশে ক্ষেত্রে আলাদা হবে। বলছে এ পার্সন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর L2, এটাকে আমরা সংক্ষেপে কি প্রকাশ করব, L2। তো এ পার্সনস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি এইভাবে লিখছি, তাদের হয়ে যাবে, ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইজ আ ল্যাঙ্গুয়েজ মানে যেটা তার মাতৃভাষা নয়। ক্লিয়ার, শর্টকাটে মেরে দাও, এ পার্সন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। টার্মগুলো লিখিয়ে দিই, বাংলাতে তো বুঝে যাচ্ছ কোনটা কি, পরীক্ষায় তো অপশন এই ইংলিশ আমি যে টার্মগুলো লিখছি এইগুলো দিয়ে দেবে। দ্যাট ইজ নট দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার, স্পিকার যে বলছে আর কি, বক্তা। বাট ইজ লার্নড লেটার, কিন্তু পরে সে, লেটার মানে পরে, পরে সে শেখে, সেটা তার মাতৃভাষা নয়, পরে শেখে। যেমন ইংলিশ আমরা, বুঝতে পারছো, আমাদের মাতৃভাষা নয় কিন্তু আমরা পরে শিখছি, সো এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, এটা আমাদের জানা কথা এবং পরীক্ষায় আসে। ইংলিশ ইজ L2 ইন ইন্ডিয়া, ডিএলএড পার্ট 1 এর কোয়েশ্চেন, এটা একবার এসেছিল, তো এগুলো পড়তে হবে। ইংলিশ ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। নেক্সট, টার্গেট ল্যাঙ্গুয়েজ, এই টার্মটা খুব দেয়, পেডাগজি করতে গিয়ে কতবার পাবে ঠিক নেই। টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, তো নাম শুনেই বুঝতে পারছো, টার্গেট লক্ষ্য। এনি ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়ান ইজ লার্নিং, টার্গেট ল্যাঙ্গুয়েজ যে কোনো হতে পারে, যেটা তুমি শিখছো, তোমার টার্গেট যেটা, তুমি ইংলিশ শিখলে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এনি ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়ান ইজ লার্নিং, আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ইংলিশ পড়ছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, এবং আমাদের পরীক্ষায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রশ্নটা দেবে, তো আমাদের ক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এক্ষেত্রে ইংলিশ। ঠিক আছে, এই টাইপগুলো জানলেই হবে। এবার আমরা আরেকটু ডিটেলে ঢুকছি, ডেভেলপমেন্ট অফ ইংলিশ ইন ইন্ডিয়া। এই যে ইংলিশ ভাষাটা ভারতে বা এলো, মানে কিভাবে এলো, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এর স্ট্যাটাসটা কি, এই মুহূর্তে তার স্ট্যাটাসটা কি, স্বাধীনতার আগে কি ছিল স্ট্যাটাস ইংলিশের, সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, আচ্ছা, আর কিছু বাদ গেল কিনা একবার চেক করে নিই, ওয়েট। বেশ, আরো অনেক কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে বলার আছে, আগে আমি একটু এটা বলে দিই, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, একটা গল্পের ছলে বলে দিই। দেখো, ভারতে যে ইংলিশের ডেভেলপমেন্ট হলো, কিভাবে এলো, কিভাবে সেটা আমাদের এসে আজকে বর্তমানে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে জায়গা করে নিয়েছে ইংলিশটা। ইংলিশটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়, লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়,
গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে ডেভেলপমেন্টটা ভারতের ক্ষেত্রে কি হলো সেটা আমরা জানবো, এর শুরুটা কিভাবে হয়েছিল। দেখো, আমরা একটা ইতিহাসে একটা জিনিস পড়েছি, বা পল সায়েন্সে পড়েছি, দ্য চার্টার অ্যাক্ট 1833। এটা 1833 সাল আমার এতে ইমেজে লেখা আছে, কিন্তু এটা তোমার 1813 হবে, ঠিক আছে। এটা ইমেজটা একটু চেঞ্জ করে দিই আমি, এটা 1813 সালে চার্টার একটা কথা বলছি। তো 1813 সালে যে চার্টার একটা এলো, তো যেটাকে তুমি বলতে পারো দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। চার্টার অ্যাক্টের অন্য নাম হচ্ছে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। আচ্ছা, এই সোর্সে একটা প্রশ্ন বলে দিই, ডিএলএড এ পার্ট 1-এ আসে, আর এগুলোই তো তোমাদের দেবে, এগুলোকে তো আমরা অ্যাভয়েড করি। আমাদের এত বইপত্র ডিএলএড এ রয়েছে, অথচ ওগুলোই আমরা পড়ি না। বাজার চলতি বইগুলোকে পড়ি, টেক্সটটাকেই তো পড়ি না। তো সমস্যা তো এইখানেই হয় আমাদের। তো আমি একটা প্রশ্ন মানে প্রশ্ন তোমাদের দেখছিলাম, সেটা বলে দিই যে ইংলিশ ওয়াজ ব্রট টু ইন্ডিয়া ফার্স্ট বাই, উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি কোয়েশ্চেনটা বলছে, ইংলিশ, এখানে লিখে দিই, আমি মক টেস্ট নিলে এটা দেবো, বলে দিলাম। ইংলিশ ওয়াজ ব্রট টু ইন্ডিয়া, ভারতে যে ইংলিশ ভাষাটাকে নিয়ে এসেছিল কে, না উত্তর হবে কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম এবার এর ভেতরে আছে বলে বলে দিলাম। চার্টার অ্যাক্ট 1813 সালে কি বলা হচ্ছে, চার্টার অ্যাক্ট 1813 সালে ইংরাজি ভাষা নিয়ে কি বলা হয়েছিল। ভারতের প্রথম ইংরাজি ভাষার বীজ বপন করা হয় চার্টার অ্যাক্ট 1813 সালের এই চার্টার অ্যাক্টে। ইম্পর্টেন্ট, মনে রেখো, বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। কি বললাম, ইংরাজি ভাষার প্রথম বীজ বপন করা হয়, অর্থাৎ তুমি লিখতে পারো সিডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, সোন, বপন করা হয়েছিল কিসের মাধ্যমে, না দ্য চার্টার অ্যাক্ট 1813, যেটা পপুলারলি কি নামে পরিচিত, চার্টার অ্যাক্টটা কি বললাম, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, মনে রেখো। হলো, তো এই অ্যাক্টে, এই চার্টার অ্যাক্টে কি বলা হলো, চার্টার অ্যাক্টে বলা হলো যে ভারতে যে ব্রিটিশ টেরিটরি রয়েছে, তো ভারতে যে ব্রিটিশরা রয়েছে সেই ব্রিটিশ টেরিটরির মধ্যে সাহিত্যের পুনরুত্থান করতে হবে, এবং সেই তার উন্নতির জন্য, এবং পশ্চিমের দেশগুলির মতো বিজ্ঞানের জ্ঞান বিস্তারের জন্য বার্ষিক অনুদানের ব্যবস্থা করতে হবে। সেই অনুদানটা কত ছিল জানো, 1 লক্ষ, নট লেস দ্যান 1 লাখ, 1 লক্ষের কম হলে হবে না, এটা বলা হয়েছিল। আবারও বলছি, চার্টার অ্যাক্ট 1813 সালে, ইতিহাস যারা পড়ো, পল সায়েন্স যারা পড়ো, যাদের সাবজেক্ট, তারা আরো ভালো করে জানো। আমার ইংলিশটুকু আমি এইটুকু এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে কি, যে ভারতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বীজ বপন করা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, তার জন্য বীজ বপন করা হয় কিসে, না তোমার চার্টার অ্যাক্ট 1813 সালের এই চার্টার অ্যাক্টে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে যেটা পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ইংলিশকে ইন্ডিয়াতে নিয়ে আসে, হলো। তো এখানে শিক্ষার জন্য, অর্থাৎ ইংরাজি ভাষার জন্য বিশেষ করে কি বলা হলো, বলা হলো যে ইংরাজি বলতে না, সাহিত্যের পুনরুত্থান করতে হবে যত ব্রিটিশ টেরিটরি রয়েছে ইন্ডিয়াতে, এবং তার উন্নতি করতে হবে। আর পশ্চিমী দেশগুলোর মতো বিজ্ঞানের বিজ্ঞানের যে জ্ঞানের বিস্তার, সেটা করতে হবে, এবং তার জন্য কিসের ব্যবস্থা করতে হবে, একটা অনুদানের ব্যবস্থা করতে হবে, তার সেটাকে রিফর্ম করার জন্য, সেই পথে যাওয়ার জন্য, সেটা বার্ষিক 1 লক্ষ টাকা, কম হলে হবে না, এটার কথা বলা হলো। তাহলে সংক্ষেপে আমি চার্টার অ্যাক্ট থেকে সংক্ষেপে একটা চক আউট করে নিই, কি এখান থেকে জানতে পারছি, এখানে কি বলা হলো, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যেখানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জড়িত, সেখানে বলা হলো যে প্রমোট করা হলো, চার্টার অ্যাক্ট 1813 প্রমোট করেছিল, প্রমোটেড, কি প্রমোট করেছিল, রিভাইভাল, পুনরুত্থান, রিভাইভাল মানে পুনরুত্থান, অ্যান্ড ইমপ্রুভমেন্ট,
অ্যান্ড ইমপ্রুভমেন্ট কিসের? অফ লিটারেচার, সাহিত্যের। তার মধ্যে ইংলিশ পড়ে যাচ্ছে, হলো। আর কি? আর বলছে প্রমোশন অফ, বিস্তার করতে হবে কিসের? প্রমোশন অফ নলেজ অফ দ্য সায়েন্স। আমি দুটোই বলে দিলাম, এর কথা বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল। নেক্সট যেটা এলো সেটা হচ্ছে, দেখো আমরা মেকলে মিনিট ইতিহাসে পড়েছি, 1835 সালে মেকলের কিছু মিনিট ছিল। সেটা কি? সেখানে কি বলা হলো মেকলে মিনিটে? লর্ড মেকলে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে কিসে? ইংলিশ এডুকেশনে, পরাধীন ভারতবর্ষে ইংলিশ সিস্টেমের ক্ষেত্রে এডুকেশনকে বৃদ্ধি। ঠিক আছে, ইনি একটা, লর্ড মেকলে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি কি বলছেন? তিনি অ্যাডভোকেটেড করেছিলেন, অর্থাৎ বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তিনি অ্যাডভোকেটেড করেছিলেন ফর ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। লর্ড মেকলে ইংলিশ ভাষাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ নির্দেশ দেওয়ার মাধ্যম হিসাবে ইংলিশ ভাষাকে ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন। এবং পরবর্তী পর্যায়ে লর্ড উইলিয়াম বেন্টিং, এগুলো বলে গো, যেখানে অনেকে এর আগে তো অনেক জায়গায় টেট পড়েছো, এইসব বলে, এসব শেখায়, বোঝায়, জানি না। লর্ড উইলিয়াম বেন্টিং এই মেকলে মিনিট যেটা, এটা তিনি সাপোর্ট করেছিলেন, সাপোর্টেড, লর্ড বেন্টিং সাপোর্টেড মেকলে মিনিট 1835, 1835 সালে মেকলে যে মিনিটগুলো দিয়েছেন সেটাকে তিনি সাপোর্ট করেছিলেন, অর্থাৎ শিলমোহর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ইংলিশ এডুকেশন উড মডার্নাইজ ইন্ডিয়া। লর্ড উইলিয়াম বেন্টিং বিশ্বাস করতেন যে ইংলিশ এডুকেশন কি করবে? উড মডার্নাইজ, মডার্ন করবে ইন্ডিয়াকে। তিনি শিলমোহর দিয়েছিলেন, এই জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ তিনি স্থাপন করেছিলেন। ঠিক আছে, এইটুকু জানলে হবে, আরো অনেক কিছু করেছিলেন, আমাদের ওটা দরকার নেই। এবার যেটা আসছে, আমরা চলে এসেছি এবার বিফোর ইন্ডিপেন্ডেন্স আর আফটার ইন্ডিপেন্ডেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের তাহলে কি পরিণত হলো। তাহলে স্বাধীনতার আগে ইংলিশ যোগাযোগের একটা মিশ্রিত ভাষার পরিবর্তন হয়েছিল, অর্থাৎ ইংলিশ বিকেম লিঙ্গুয়া ফ্রাঙ্কা। পরীক্ষায় আসতে পারে, বিফোর ইন্ডিপেন্ডেন্স ইংলিশ কি হয়েছিল? ইংলিশ বিকেম লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই টার্মটা মনে রাখো। এটা কি? যোগাযোগের একটা মিশ্রিত ভাষা, অর্থাৎ আমরা কি করি, অনেকে আছে হিন্দি ইংলিশ বেঙ্গলি মিক্সড করে বলি না, কিছু বাংলা কিছু হিন্দি কিছু তো এইরকম একটা যোগাযোগের মাধ্যম হিসাবে তৈরি হয়েছিল স্বাধীনতার আগে। এবং এটা ছিল, ইট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আফটার ইন্ডিপেন্ডেন্স কি হলো? স্বাধীনতার পর অনেক মানুষ, মেনি পিপল কি হলো, এর এগেনস্টে গেল, এগেনস্ট দ্য রিটেনশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া। ভারতে যে ইংলিশের এই যে ব্যাপারগুলো, ইংলিশে মিডিয়ামে ইনস্ট্রাকশন মিডিয়াম হিসাবে করবে, এটার একটা বিরুদ্ধে গেল, অনেকে অনেক রকম করলো। কিন্তু যে যা করেছে করেছে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সে তখন এখানে কি লেখা হলো, এখানে তখন ইংলিশকে একটা অফিসিয়ালি একটা স্থান দেওয়া হলো, সেটা কি? অফিসিয়াল, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। ঠিক আছে, প্রথমে প্রথমে একদম করানি, প্রথমে বলা হলো এরকম, আমি এখানে আলাদা করে করে দিচ্ছি, দেখো আফটার ইন্ডিপেন্ডেন্স আমি লিখে দিচ্ছি আওয়ার কনস্টিটিউশন। বিভিন্ন জন বিভিন্ন রকম এগেনস্টে যাচ্ছিল, কেউ এ করছিল, বিভিন্ন রকম করছিল, তো একটা তো সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তো কি সিদ্ধান্ত হলো? আমাদের সংবিধান রচনার সময় কি বলা হলো না, আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান
made English as the official language. এরপরেও একটা বিবর্তন আছে, দাঁড়া ওয়েট করো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, কেন্দ্রের। অফ দ্য ইউনিয়ন ফর 15 years, 15 বছরের জন্য। আপ টু কতদিন পর্যন্ত? এটা 1965, এতটা। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের কনস্টিটিউশন নিল। তারপর কি হলো এর আলটিমেট, এর আউটকামটা কি হলো এর সংবিধানের পর? এরপর এলো ওলা 1963, ঠিক আছে? ওলা, ওলা কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। একটা তো আইনে রূপান্তর করতে, একটা তো আইন আনতে হবে, হ্যাঁ। এটা তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 সালে যেটা হলো, মানে ওই আগে হয়ে গেছিল। এখানে কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে এতক্ষণ ধরে যা বললাম এটা ইতিহাস, এটা জানার প্রয়োজন ছিল। এবার এই জায়গা থেকে আসল খেলা শুরু হলো। এর ফুল ফর্ম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আইন। হলো কত নম্বর আর্টিকেলে বলা হলো? পরীক্ষায় আসে আর্টিকেল 343, আর সালটা তো দেওয়া আছে 1963 সাল। এইটুকু মনে রাখো, তাই হবে। এবার কি ওলাতে কি বলা হলো? এই যে একটাতে কিছু তো বলা হয়েছে, সেটা এবার মেন বিষয়টা বলি। এই একটাতে কি বলা হলো তোমরা লিখে নেবে, হলো ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহকারী মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশে কি বলা হলো? ওলা 1963-তে যে আইন পাস করে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ টার্মগুলো মনে রাখবে, কিছু কিছু ইংলিশের বাংলা আমি যদি বলতে ভুল করি, ওটা তোমরা তোমাদের মতো করে বানিয়ে নেবে, কারণ সবকিছুর বাংলা সম্ভব নয় আর দরকার নেই। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এইটুকু মনে রাখলে এনাফ। কোন একটা হয়েছিল? ওলা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা হয়েছিল কত নম্বর ধারায়? আর্টিকেল 343 নম্বর ধারায়। কত সালে? 1963 সালে। এইটা হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ঠিক আছে? প্রেজেন্ট স্ট্যাটাস অফ ইংলিশ ইন ইন্ডিয়া। অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ঠিক আছে? বেশ, এবার একটা মেন জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি গো, এটাকে হটাই তো, যা। কোঠারি কমিশন পরীক্ষায় খুব আসে, জানো তোমরা? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়েছিল, ত্রিভাষিক সূত্রের কথা কে বলেছিল? কোঠারি কমিশন। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষা আসার মতো একটা কোয়েশ্চেন। তো এর মূল লক্ষ্যটা কি? কোঠারি কমিশন মূল লক্ষ্যটা কি ছিল আমরা একটু শর্টকাটে তোমাদের লিখে দিচ্ছি। দেখো, দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রথম সাজেস্ট করে কে, আগে সেটা বলি। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা, যেটা ফার্স্ট সাজেস্টেড, দিতেই পারে পরীক্ষায়, বাই দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কমিশন, দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কমিশন। হলো, এরপর কি হলো? এটা আচ্ছা কত সালে? 1962-তে প্রথমে, ঠিক আছে? তারপর লেটার রিকমেন্ডেড, পরবর্তীকালে রিকমেন্ড করলো
বাই, লেটার রিকমেন্ডেড বাই দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটাকে আমরা বলছি কোঠারি কমিশন। আর একটা নাম মনে রাখবে, এটা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। কত সালে? 1900, এটা কত সালে হয়েছিল? 1964-66। ঠিক আছে, এটা হলো। তো সেখানে কি বলা হলো, মেন পার্টটা কি, কোটারি কমিশন বা দ্য ইন্ডিয়ান কমিশন যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বললো, তার মূল জায়গাটা কি, এটা একটু জেনে নিই আমরা। সেখানে কি বলা হলো, এরপরে যেও না আর তারপরের 5 মিনিট খুব খুব ইম্পর্টেন্ট, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজে মোটামুটি ধারণা কমপ্লিট হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার যে কম্পালসারি স্টাডি অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মূল কথা এটাই, কোটারি কমিশনের মূল কথা হচ্ছে কম্পালসারি স্টাডি অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা পরীক্ষা দিতে পারে, আরো অনেক কিছু বলেছিল, মূল মূল জায়গাগুলো লিখো। আরেকটা জিনিস উনি দেখলাম পার্ট পার্ট করে বলেছে কোটারি কমিশন, সে পার্ট পার্ট করে কি বলছে, 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত এখানে কি বলা হচ্ছে, ছেলে মেয়েদের কি শিখবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সে পঠন পাঠন করবে, মানে তাদের অঞ্চল ভিত্তিক যেটা ভাষা। তারপর 5 to 6, সরি 5 to 6 মাদার টাং দিতে বলছে, যেটা আপার প্রাইমারি লেভেল, মাদার টাং অথবা হিন্দি অথবা ইংলিশ। আর একটা রাখতে বলছে থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল হিসাবে, অপশনাল, অপশনাল লিখে নিও। আর একটা কি করছে, 8 to 10, এই সরি 7 to 10, তিনটে ক্যাটাগরি বলেছিল, সেখানে বলছে থ্রি ল্যাঙ্গুয়েজ, তিনটে ল্যাঙ্গুয়েজই পড়তে হবে, তিনটে ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলেছেন, বহু ভাষার কথা বলেছেন কোঠারি কমিশন। মাল্টিলিঙ্গুয়ালিজম, এই কথাটা মনে রেখো, দিতেই পারে, আমি এখানে লিখে দিচ্ছি এই উপরে জায়গাতে, বহু ভাষা তত্ত্ব যেটা, মাল্টিলিঙ্গুয়ালিজম। ঠিক আছে, লাস্ট পার্ট, বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট। ইংলিশ মেন জায়গাটা এসো এবার। এবার আমরা ছোট্ট করে একটা চক আউট করে নেবো, যেটা এখান থেকে কোয়েশ্চেন তোমরা পাবেই। তাহলে ইংলিশ ইন ইন্ডিয়া ইজ মেনলি টট অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা পেয়ে গেলাম। আর কি পাচ্ছে এখান থেকে, ইংলিশকে কি বলা হচ্ছে, ইংলিশকে বলা হচ্ছে, আচ্ছা মেনলি এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ার কথা বলছি আমরা। 2 নম্বর পার্টে কি বলবো, ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ইংলিশকে বলা হয় লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, কারণ বিভিন্ন অফিসিয়াল আনঅফিসিয়াল সমস্ত কাজ আমরা কিন্তু ইংলিশের মাধ্যমে করি, তাই না? ইংলিশের মাধ্যমে আমরা বিভিন্ন রকম অফিসের ভাষা বলতে পারো, আমরা ইউজ করি, অফিসিয়াল আনঅফিসিয়াল সমস্ত কোরেসপন্ডেন্স এক স্টেট থেকে স্টেটে বেশিরভাগই আমরা ইংলিশের মাধ্যমেই কন্ডাক্ট করি। হুম, তো ইংলিশের নলেজ ছাড়া কোনো রকম এরকম এক স্টেট থেকে আরেক স্টেট মানে কমিউনিকেশন সম্ভব নয়। তো আমরা ইংলিশকে কি বলি, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আর কি, আর ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে পারে তোমাকে, লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইংলিশ হচ্ছে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। কে বলেছিল, এটা পরীক্ষায় দেয়, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কোঠারি কমিশন, কোঠারি কমিশন, ভিভিভিভিআই এই জায়গাটা।
আর কি, ইংলিশ হচ্ছে কি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আর কি, এটাকে কি বলা হয়েছে, অ্যাসোসিয়েট, যেটা পড়লাম এগুলো লিখে নিই, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা ওলা 1963 আইনে বলা হচ্ছে। এরকম করে পড়লে আর বাদ যাবে, তোমরাই বলো, আপার প্রাইমারি প্রাইমারি দুটোই কভার হয়ে যাবে। আর একটা কি, লাস্ট নট লিস্ট, লাস্ট, এনসিএফ এর মতে ইংলিশ হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ভিভিআই মনে রেখো, পরীক্ষায় দেয়, ইংলিশকে বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কে বলেছে? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ, মনে রাখবে, 2005, এনসিএফ 2005। এই জায়গাটা স্ক্রিনশট করে নিতে পারো, খুব খুব ইম্পর্টেন্ট। ইংলিশ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ওএলএ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, তাই তো? 63 তো বললাম, হুম। হ্যাঁ। আর কি, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো আমরা ইন্ডিয়াতে জানি। এটা একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। কেন বললাম লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ? কারণ বেশ সমস্ত ম্যাগাজিন, পিরিয়ডিক্যালস, বিভিন্ন জার্নালস সমস্ত কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই হয়। সো এটা লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বেশিরভাগই ইউজ করে। আর কি, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কে বলেছে? এনসিএফ 2005, তাই না? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।